শেষ রাতে চিত্রলেখার ঘুম হয়েছে ছাড়া ছাড়া, হয়তো জায়গা পরিবর্তনের জন্য এমনটা হয়েছে। হুট করে জায়গা পরিবর্তন হয়ে অ্যাডজাস্ট হতেও খানিকটা সময় লাগে। প্রথমে অবশ্য গভীর ঘুম হয়েছিল তার, কিন্তু মাঝরাতে যে অভিজ্ঞতার সঙ্গে ঘুমে ব্যাঘাত ঘটেছে, এরপর চিত্রলেখার চোখের পাতায় ঘুম নামতে সময় লাগাটা স্বাভাবিক ব্যাপারই। অবচেতনে বারবার মনে হয়েছে এই বুঝি রৌনক আবারও তাকে নিজের আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল, এই বুঝি কিছু একটা হয়ে গেল তাদের মাঝে। এই আতঙ্কে চিত্রলেখার ঘুম আর গাঢ় হয়নি। কারো বিছানা ছেড়ে উঠে যাওয়াটা টের পেয়েছে চিত্রলেখা, কিন্তু তৎক্ষণাৎই চোখ মেলে তাকায়নি সে। বুঝতে পারে রৌনক উঠেছে হয়তো। এই ঘরে এমনিতেও তারা দুইজন ব্যতীত আর কেউ নেই। সকাল সকাল নববিবাহিতদের ঘরে অন্য কারো আসার কথাও না। রৌনক বাথরুমে ঢুকে গেছে টের পেয়ে চোখ মেলে তাকায় চিত্রলেখা। রুমের লাইট এখনও নিভানো। পাশ ফিরে দেখে তার ধারণাই ঠিক, রৌনক উঠে গেছে। সময় দেখার জন্য মোবাইলটা হাতে নিলে দেখে ভোর 6টা বাজে। চিত্রলেখার ঘুম পুরোপুরি ভেঙে গেছে। আজ আর এখন ঘুম আসবে না বেশ বুঝতে পারছে, অবশ্য আর চেষ্টাও করে না সে ঘুমাবার। পিঠে বালিশ দিয়ে উঠে বসে। বেশ কিছুক্ষণ পর টাওয়েলে মাথা মুছতে মুছতে বেরিয়ে আসে রৌনক। এগিয়ে এসে চিত্রলেখার পাশে বসে জিজ্ঞাসা করে, আমি কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম? স্নিগ্ধ রৌনকের মুখের দিকে তাকিয়ে কথা বলতে ভুলে গেছে চিত্রলেখা। এত কাছ থেকে এর আগে কখনোই কাউকে দেখা হয়নি তার। চিত্রলেখার মন তাকে বারবার জানান দেয় সামনে বসে থাকা এই সুপুরুষ একান্তই তার ব্যক্তিগত। এই মানুষটার উপর একচ্ছত্র তার অধিকার। স্থির নয়নে রৌনককে দেখতে ব্যস্ত চিত্রলেখার। মুখের সামনে তুড়ি বাজায় রৌনক। আচমকায় শব্দে দৃষ্টির স্তব্ধতা কাটে চিত্রলেখার। নিজের কাজে লজ্জা পেয়ে যায় সে। থতমতকে জিজ্ঞাসা করে, কিছু বললেন? মৃদু হাসে রৌনক। চিত্রলেখার কপালের উপরে চলে আসা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে আবারও জিজ্ঞাসা করে, আমার জন্য তোমার ঘুম ভেঙে গেল বুঝি? মাথা ঝাঁকায় চিত্রলেখা। মুখে বলে, আমার তো সকাল সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস। সকালে নাস্তা বানানো, দুপুরে রান্না করা, কত কাজ থাকে এই সময় আমার। রৌনক যেন আরেকটু কাজ ঘেঁষে বসলো। চিত্রলেখার কানের নিচে হাত রেখে স্পর্শ করে বলল, অভ্যাস পরিবর্তন করো। এখন আর তোমাকে সকাল সকাল উঠতে হবে না। আরাম করে ঘুমাবে যতক্ষণ তোমার মন চাইবে। কেউ কিচ্ছু বলবে না। বাড়িতে কারো সাহস নেই আমার বউকে প্রশ্ন করে। আর আপনার মা? প্রশ্নটা ইন্টেনশনালি করেনি চিত্রলেখা। মুখ ফুসকে বেরিয়ে গেছে। রৌনক স্বাভাবিক থেকেই জবাব দেয়, মাকে আমি সামলেই নেব। তাছাড়া কিছুদিন গেলেই দেখবে সে তোমাকে মন থেকে মেনে নিয়েছে। তোমাকে চিনতে শুরু করলে, জানতে শুরু করলেই ভালোবেসে ফেলবে। চিত্রলেখা ভাবলেশীন চাহনি করে রৌনকের মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবে, আসল মানুষটার ভালোবাসাই তো কখনো আমার ভাগ্যে জুটবে না। তাহলে অন্যরা আমায় ভালোবাসলো কি বাসলো না, তাতে কি আসে যায়? চিত্রলেখাকে ভাবলেশীন তাকিয়ে থাকতে দেখে বাহু ধরে ঝাঁকিয়ে দিয়ে রৌনক জিজ্ঞাসা করে, কি ভাবছো এত? হ্যাঁ। কি ভাবছো এত? না, কিছু ভাবছি না। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আমি বেরোচ্ছি। এত সকালে কোথায় যাচ্ছেন? দুটো রাউন্ড মেরে আসি। এই বডিতে এমনি এমনি বিল্ড হয়নি, মেনটেন করা লাগে তো। এমনি দিন জগিং করে এরপর জিমে যাই। আজ জিম যাব না, কয়েকটা রাউন্ড দিয়ে চলে আসবো। তুমি ততক্ষণে আর একটু ঘুমাই নাও। ইউ উইল বি ফ্রেশ। চিত্রলেখা লক্ষ্মী মেয়ের মতো শান্ত ভঙ্গিতে রৌনকের কথা শুনে মাথা ঝাঁকায়। বউকে কিছু বুঝার সুযোগ না দিয়ে এগিয়ে গিয়ে কপালে চুমু খায় সে। আচমকা রৌনকে চুমু খাওয়ায় চিত্রলেখার চোখ বড় হয়। তা দেখে রৌনক বলে, আমার খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে। এসে তোমার হাতে 1 কাপ চা খাবো, বানিয়ে রেখো প্লিজ। চিত্রলেখা মুখে কিছু বলতে পারে না, কেবল মাথা ঝাঁকায়। তবে মনে মনে ভাবে, এই চায়ের জন্য বুঝি আমাকে বিয়ে করেছেন। রৌনক মাথায় হাত বুলিয়ে দিয়ে বেরিয়ে যায়। যাবার আগে তার হাতের ভেজা টাওয়েলটা চিত্রলেখার হাতে দিয়ে বলে, রেখে দিও। চিত্রলেখা ওখানে বসে থেকে রৌনকের যাবার দিকে তাকিয়ে থাকে। চিত্রলেখাকে রান্নাঘরে দেখে ব্যস্ত হয়ে পড়ে জাহানারা। এগিয়ে এসে মমতাময় আলিঙ্গনে জড়িয়ে নেয় আদরে রৌনক বধূকে। ব্যস্ত হয়ে একটা চেয়ার টেনে নিয়ে চিত্রলেখাকে বসিয়ে দিয়ে বলেন, তুমি আসতে গেলে কেন? আমাকে আওয়াজ দিলেই তো হতো। কিছু লাগবে মা তোমার? চিত্রলেখা উঠে দাঁড়ানোর চেষ্টা করলে জাহানারা জোরপূর্বক আবারও বসিয়ে দেয়। বসে থেকে চিত্রলেখা বলে, আপনি একদম ব্যস্ত হবেন না আমার জন্য। আমার কিছু লাগবে না, আমি শুধু ওনার জন্য চা বানাতে এসেছি। রনকের জন্য? মাথা ঝাঁকায় চিত্রলেখা। জাহানারা বলে, চা তো বানানো হচ্ছে, তোমাকে কষ্ট করতে হবে না। রান্নার কাজের জন্য লোক আছে, তুমি শুধু আরাম করো। না না, আমিই বানাবো। উনি আমার হাতে বানানো চা খাবেন বলে গেছেন। আমি বানাই প্লিজ। কোথায় কি রাখা আছে আমায় দেখিয়ে দিলেই হবে, আমি নিজেই বানাতে পারবো।
জাহানারা আর কথা বাড়ায় না, নিজে পাশে দাঁড়িয়ে চা পাতি দুধ চিনি এগিয়ে দেয়। চিত্রলেখা খুব যত্নের সাথে চা বানায়। চা বানাতে বানাতে জাহানারার সঙ্গে কথা হয় তার। টুকটাক সবার সম্পর্কে কম বেশি বলেন জাহানারা। শুধু চা বানিয়ে ক্ষান্ত দেয় না চিত্রলেখা, জাহানারার সঙ্গে নাস্তা বানাতেও হাত লাগায়। অথচ অন্য আরও দুজন কাজের লোক আছে যারা কেবল রান্নার কাজই করে। জাহানারা কেবল দেখাশোনা করে, তাকেও নিজের হাতে কিছু করতে হয় না তেমন একটা। তার দায়িত্ব কাজের লোকেরা ঠিকঠাক কাজ করছে কিনা সেটা খেয়াল রাখা, সবাইকে দিয়ে কাজ করানো, সবার সবকিছু ঠিকমতো হচ্ছে কিনা সবকিছু তত্ত্বাবধানের দায়িত্ব জাহানারার। নাস্তা বানানো কাজে হাত লাগাতে লাগাতে রৌনকের কি পছন্দ না পছন্দ জেনে নেবার চেষ্টা করে চিত্রলেখা। প্রকাশ না করলেও চিত্রলেখা মনে প্রাণে নিজেকে রৌনকের বউ মেনে নিয়েছে, তা সে মুখে স্বীকার করুক বা না করুক। তানিয়া নিজের ঘরে অফিসে যাবে বলে তৈরি হয়ে কিছু ফাইল ঘাটছে। নিঃশব্দে ঘরে প্রবেশ করে রাদিন। দরজাটা ভেজিয়ে দিয়ে পেছনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে। আজ অফিসে যাবে তুমি? রাদিনের শব্দ পেয়ে এক মুহূর্তের জন্য থেমে গিয়ে আবারও নিজের কাজে মন দেয় তানিয়া। আগে অবশ্য যেদিন রাদিন বাসায় ফিরত তানিয়া অফিস স্কিপ করত প্রিয়তমকে সময় দেওয়ার জন্যে, কিন্তু এখন আর আগের মতো কিছু নেই তার জীবনে। কাজ করতে করতে তানিয়া জিজ্ঞাসা করে। কিছু লাগবে তোমার? এই ঘরে তো তোমার কিছু নেই। আমার কি এই ঘরে আসার পারমিশন নেই? এই ঘরে তো তোমার কিছুই নেই। প্রয়োজন না থাকলে এই ঘরে এসে তোমার কি কাজ বলো? রাদিন বুঝতে পারে না হঠাৎ তানিয়ার কি হলো। এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ায় সে। তানিয়া বিছানায় বসে থেকে ফাইল ঘাঁটতে থাকলেও রাদিনকে ঠিকই লক্ষ্য করছে। তানিয়ার সামনে দাঁড়িয়ে রাদিন জিজ্ঞাসা করে। কি হয়েছে তোমার? কিছু কি হবার কথা? গতকাল আসার পর থেকে দেখছি তুমি কেমন আনইউজুয়াল বিহেভ করছো। সেটা কেমন? অ্যাজ ইফ আই এম নট ইউর হাজব্যান্ড। ফাইল হাত থেকে নামিয়ে রেখে উঠে দাঁড়ায় তানিয়া। রাদিনের চোখে চোখ রেখে বলে। তুমি কি আসলেই আমার হাজব্যান্ড? কি বলতে চাও? আমি তোমার হাজব্যান্ড নই। কামন তানিয়া, হোয়াট হ্যাপেন টু ইউ? স্পিক আপ। আমি আর এই লোক দেখানো সম্পর্কটা বয়ে বেড়াতে চাই না রাদিন। ইটস হাই টাইম উই শুড গেট সেপারেট। যে সম্পর্কে ভালোবাসা নেই এমন একটা ভিত্তিহীন সম্পর্কে অহেতুক একে অপরের আটকে রাখার কোনো মানেই হয় না। অন্তত আমি চাই না আর এমন সম্পর্ক আটকে থাকতে। তাহলে কি চাও তুমি? আমার অলরেডি অ্যাডভোকেটের সঙ্গে কথা হয়ে গেছে রাদিন। তুমি সহ একদিন গিয়ে ডিভোর্সের সব কিছু ফাইনাল করে ফেলবো। হোয়াট ডু ইউ মিন বাই ডিভোর্স তানিয়া? ডিভোর্সের মানে নিশ্চয়ই তুমি জানো। আমাকে আলাদা করে ব্যাখ্যা করতে হবে না। রাদিনের আচমকা কি হলো সে তানিয়ার বাহু চেপে ধরে শক্ত করে দাঁত চিবিয়ে জিজ্ঞাসা করে। তুমি আমাকে ডিভোর্স দিবে? অবশ্যই দিব। তোমার সঙ্গে এক সংসারে থাকার মতো আর কোনো সম্পর্ক আমাদের মাঝে অবশিষ্ট নেই রাদিন। মানে? তানিয়া এক মুহূর্ত সময় নেয়। এভাবে ভনিতা করতে ভালো লাগছে না তার, তাই এসব ভনিতা ইনিয়ে বিনিয়ে কথা বলা বাদ দিয়ে সরাসরি বলে। শোনো রাদিন, আমি তোমার সঙ্গে ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারবো না, তাই অন দ্য পয়েন্ট বলছি। তুমি যতই আড়াল করতে চাও না কেন, সত্য সারা জীবন আড়ালে থাকে না। সত্যকে চাইলেই আড়াল করে রাখা যায় না। একদিন না একদিন সত্য তার আত্মপ্রকাশ করবেই। আমি জানি তোমার পুরনো প্রেমিকা আবার তোমার জীবনে ফিরে এসেছে। এমনকি তুমি তোমার প্রেমিকাকে নিয়ে নতুন করে সংসার পাতার প্ল্যান করছো। আমি কেবল তোমার পত্র সহজ করে দিচ্ছি, আর কিছু না। তোমার লাভ লাইফে আমি বাধা হতে চাই না। যে আমাকে ভালোবাসে না, সম্পর্কের দোহাই দিয়ে তাকে আটকে রাখার মতো দুর্বল আমি নই। তাছাড়া তোমার দয়া দেখানো সম্পর্কটাও আমি চাই না। তুমি ভেবেছিলে দয়া করবে আমাকে? এখানে তোমার স্ত্রীর পরিচয় নিয়ে থাকবো আর তুমি অন্যদিকে কাজের নাম করে প্রেমিকাকে নিয়ে ভিনদেশে নতুন করে সংসার খেলবে। কিন্তু আই এম সরি রাদিন ডিয়ার, তোমার এই লোক দেখানো দয়াটা আমি নিতে পারছি না। এতটুকু দুর্বল আমি নই যে আমাকে তোমার পরিচয় নিয়ে বেঁচে থাকতে হবে। বরং তুমি লোকচক্ষুর লোক কি বলবে এই ভয়ে যে কাজটা করতে পারছো না, আমি সেটাই করব। তোমাকে এই সংসার নামক যাযাবরের জীবন থেকে মুক্তি দেব। আমি চাই তুমি মুক্তি হয়ে জীবনযাপন করো। তৎক্ষণাৎ রাদিনের মুখে কথা কুলায় না। সে তানিয়ার বাহু ছেড়ে দিয়ে পাশের বিছানায় বসে পড়ে ধপাস করে। তানিয়া নিজেই বলে। সত্য এমনই রাদিন, হয় মানুষকে ভেঙে ফেলে নয় শক্ত করে দেয়। তুমি হয়তো ভাঙবে না, তোমার মতো মানুষেরা ভাঙে না। তোমরা কেবল অন্যদের ভাঙতে জানো, কিন্তু আফসোস আমি ভেঙে যাইনি। তোমার এই সত্যটা আমাকে শক্ত করে দিয়েছে যতখানি তুমি ভাবতেও পারবে না। তোমাকে রৌনক বলেছে এসব, তাই না?
তোমার নিজের ভাইকে তুমি ততটুকু চেনো না যতটুকু আমি চিনি জানি। রনক মুখ পাতলা মানুষের মতো নয় যে একটা কিছু জানলে দেখলে আর অমনি বলে দিল। বরং শুরু থেকে সব জেনেও সে আমাকে কিছুই জানায়নি। জানিয়েছে তবে যখন জানানোর প্রয়োজন হয়েছে তখন। কিন্তু ও জানানোর অনেক আগে থেকেই বিষয়টা আমি জানি। তোমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তটা একান্তই আমার। এখানে রনকের কোনো বা অন্য কারো কোনো হাত নেই। অনেক আমি তোমার কথা ভেবেছি, সংসারের কথা ভেবেছি। এখন একটু নিজের কথা ভাবতে চাই, যা তোমার সঙ্গে বিয়ে হবার পর থেকে ভাবতে পারিনি। আসলে ইচ্ছা করেই ভাবিনি, কিন্তু এখন আমি নিজেকে প্রায়োরিটি দিতে চাই, নিজের জন্য বাঁচতে চাই। নিজেকে প্রায়োরিটি দিতে গিয়ে বাচ্চা দুটোর কথা ভুলে যাচ্ছ তুমি। আমরা আলাদা হয়ে গেলে ওদের কি হবে একবার ভেবেছ? এত সেলফিশ হয়ে গেলে তুমি। একদম আমার থেকে আঙুল তোলার চেষ্টা করবে না। তুমি নিজে ওদের কথা ভাবোনি। আমি মা বলে সব আমার উপর চাপিয়ে দিয়ে তুমি বেঁচে যাবে ভাবছো। ওদের কথা ভাবা যতটা আমার দায়িত্ব ততটা তোমারও। কই, তুমি তো ওদের কথা ভাবোনি, তাহলে আমি কেন ভাববো? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার ছেলেমেয়েদের কথা ভাবতে হবে না। আমার বাচ্চাদের আমি সামলে নেব। এমন সিরিয়াস কথাবার্তার মধ্যেও রাদিনের কথা শুনে হেসে ফেলে তানিয়া। সে হাসতে চায়নি, মূলত রাদিনের কথা শুনে বেফাস হাসি বেরিয়ে গেছে তার। হেসে নিয়ে তানিয়া বলে, তুমি সামলাবে বাচ্চাদের? রিয়েলি রাদিন? তোমার ছেলে মেয়েরা কোন ক্লাসে পড়ে, কোন সেশনে পড়ে সেটা জানো তুমি? ওদের ক্লাস টিচারকে চিনো? স্কুলের ফোন নাম্বার আছে তোমার কাছে? স্কুল বাদে ওরা কি কোন ধরনের অ্যাক্টিভিটি ক্লাস করতে যায় সেসব জানো? তুমি কি জানো তোমার 2 ছেলে মেয়ে একজনেও আর্ট করতে ভালো লাগে না? ওদের পেন্টিং করতে ভালো লাগে না? ওদের ধারণা তুমি পেন্টিং করো বলেই আমাদের সময় দাও না, আমাকে সময় দাও না, ওদেরকে সময় দাও না। ওদের কোনো প্যারেন্টস মিটিংয়েও তুমি যাও না। ওরা মনে করে তুমি পেন্ট না করে ওদের চাচার মতো ব্যবসা করলে, আমার মতো অফিস করলে অন্তত দিন শেষে বাসায় ফিরে ওদের সময় দিতে, উইকেন্ডে ওদের নিয়ে ঘুরতে যেতে, যেমনটা বাবা না হয়েও রনক করে সব সময়। রনক তার হাজার ব্যস্ততার মধ্যেও অন্তত 2 ঘন্টা সময় হলেও তোমার ছেলে মেয়েদের জন্য বরাদ্দ রাখে। অথচ তুমি নিজেকে দেখো, নিজের ছেলে মেয়ের সম্পর্কে তোমার কোনো আইডিয়াই নেই। কিভাবে থাকবে? তুমি তো ব্যস্ত নিজের প্রেম পরকীয়া নিয়ে। আমাকে বাদ দাও, তোমার তো নিজের মা, নিজের ছেলে মেয়েদের দিকে তাকানোর সময়টাও নেই, আর সেই তুমি আমার দিকে আঙুল তুলছ। ছেলে মেয়ে সামলাবে বলে চ্যালেঞ্জ করছো। হাস্যকর রাদিন। যেটা তুমি করতে পারবে না সেটা বলা উচিত না। আমার ছেলে মেয়ের কথা তোমাকে ভাবতে হবে না। আমাদের ডিভোর্সের পরে মিশকাতের দায়িত্ব আমিই পাবো। আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমার ছেলে মেয়ে কোথায় থাকবে, কার কেয়ারে থাকবে। রনক চাচা হয়েও যতখানি ওদের বাবা হতে পারবে, তুমি বাবা হয়েও তা পারবে না। তোমাকে ওদের কথা ভাবতে হবে না। আমার ছেলে মেয়েদের চিন্তা করতে আমি এখনো বেঁচে আছি রাদিন। রাদিন উঠে দাঁড়ায়, তানিয়ার মুখোমুখি দাঁড়িয়ে বলে, তুমি বলতে চাইছো আমার বর্তমানে আমার ছেলেমেয়ের দায়িত্ব রনক পালন করবে? অবশ্যই পালন করবে। তুমি আমাদের জীবনে থেকেও তো বিশেষ লাভ হচ্ছে না। আমাদের ডিভোর্সের পর তোমার থেকে আমি তেমন কোনো আশা করছি না। তুমি বরং আমাদের কথা বাদ দিয়ে নিজের কথা ভাবো। আমাদের ডিভোর্সটা যেন তোমার জন্য খুব ভালো কিছু বয়ে আনবে সেটা হয়তো এখনো আন্দাজ করতে পারছো। তাই এসব বাদ দিয়ে নিজের কথা ভাবো তুমি। রাদিন আরো কিছু বলার জন্য মুখ খুলে, কিন্তু তানিয়া আর তাকে কিছু বলার সুযোগ দেয় না, বাধা দিয়ে নিজেই বলে, আমি এখন একটু ব্যস্ত আছি রাদিন, এখন আর তোমাকে সময় দিতে পারছি না। তোমার কিছু লাগলে জাহানারা খালাকে বলো, উনি ব্যবস্থা করে দিবেন। আজকাল আমি একটু ব্যস্ত আছি। পরশু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবো, তুমি সময় বের করে রেখো। আমাদের যেহেতু সরাসরি কথাই হয়ে গেল, আমি আর ডিভোর্সিটা হ্যান্ডেল করতে চাই না। তোমার থেকে যত জলদি সম্ভব মুক্তি চাই আমি। আমার জীবনে আর একটা মুহূর্ত আমি তোমার পেছনে অপচয় করতে রাজি নই। আমার জীবনটা এখন থেকে শুধু আমার ছেলে মেয়ের। এখানে তোমার আর কোনো জায়গা নেই। তানিয়া আর সুযোগ দেয় না রাদিনকে কিছু বলার। বিছানায় ছড়িয়ে থাকা ফাইলগুলো চাপিয়ে রেখে বেরিয়ে যায় সে। রাদিন ওখানেই থম ধরে দাঁড়িয়ে রয়। নাস্তা তৈরি হয়েছে কি না দেখার জন্য কিচেনে আসতেই তানিয়া দেখে জাহানারার পাশেই দাঁড়িয়ে আছে চিত্রলেখা। সকাল সকাল চিত্রলেখাকে কিচেনে দেখে টিটকারি সুরে তানিয়া বলে, সকাল সকাল নতুন বইয়ের বর রেখে কিচেনে কি করা হচ্ছে? তানিয়ার কণ্ঠ পেয়ে চিত্রলেখার সঙ্গে সঙ্গে জাহানারাও পেছনে ফিরে তাকায়, যার কথা শুনে চিত্রলেখার মুখটা লজ্জায় লাল হয়ে যায় তৎক্ষণাৎই। জাহানারা কিছু বলেন না, কেবল মুখ টিপে হাসেন। এগিয়ে এসে চিত্রলেখার চিবুক স্পর্শ করে মুখটা উপরের দিকে তুলে তানিয়া আরও বলে,
বাহ, চোখে মুখে এখনো রাতের আবেশ মাখামাখি হয়ে আছে দেখছি। বরবজি খুব আদর দিয়েছে রাতভর। ইতস্ততকর পরিস্থিতিতে পড়ে যায় চিত্রলেখা। এভাবে কেউ কখনো লজ্জা দেয়নি তাকে। আমতা আমতা করে পরিস্থিতি সামলে দিতে বলার চেষ্টা করে। কিছু বলেন না ম্যাম। ও মা, ম্যাম বলছো কাকে? এখানে তোমার ম্যাম কে? আপনি? আমি তোমার ম্যাম হতে যাব কেন ভাই? যাকে কেউ ম্যাম বলে ডাকে নাকি? না, মানে আসলে এতদিনের অভ্যাস, অফিসে তো ম্যাম বলেই ডাকি। অফিসে ডেকেছো বলে কি বাসায়ও ডাকবে নাকি? মাথা কি খারাপ হয়েছে নাকি? ভাসুরের বউকে কেউ ম্যাম বলে? আর যেন না শুনি এসব ম্যাম ট্যাম ডাকতে। তাহলে কি ডাকবো আপনিই বলে দিন। অবশ্যই তোমার বর যা ডাকে তাই ডাকবে। সে কি ডাকে আমি তো জানি না। হেসে ফেলে তানিয়া। স্বচ্ছ ও মন খোলা হাসি হাসি সামলে বলে, ভাইয়ের বউকে তো সবাই ভাবিই ডাকে। রনক তো ডাকে, তুমিও না হয় ডাকো। মুখে কিছু বলে না চিত্রলেখা, কেবল মাথা ঝাঁকায়। এগিয়ে এসে আগ্রহ ভরে তানিয়া আবারও জিজ্ঞাসা করে। তা কি করা হচ্ছে শুনি? চিত্রলেখা কিছু বলার আগে পাশ থেকে জাহানারা বলেন, আমি এত করে না বললাম কিন্তু শুনলই না আমার কথা। বলে কিনা রনকের জন্য নিজে চা বানাবে। না করছো কেন খালা? নিজের বরের জন্য বানাতে চাইলে অবশ্যই বানাবে। শুনেছি তুমি নাকি পৃথিবীর সবচাইতে বেস্ট চা বানাও। এক কাপ আমাকেও দিও, খেয়ে দেখবো কেমন খেতে তোমার হাতের ওয়ার্ল্ড বেস্ট চা। চিত্রলেখার মুখে কথা কুলায় না। কি বলবে ভেবে মনে মনে হিমশিম খায় সে। তানিয়া নিজেই জিজ্ঞাসা করে, আর কি করছিলে? উনি তো জগিং করতে গেছে, তাই একটু লেবু শরবত করছিলাম। বাহ, স্বামীর খেয়াল রাখা হচ্ছে, বেশ ভালো। তবে শুধু খেয়ালই রেখো না, সঙ্গে লাগামটাও ধরে রেখো। তানিয়ার কথার আগামাথা বুঝে না চিত্রলেখা। আপাতত এইসব বিষয়ে কথা বাড়ায় না দুজনের একজনও। জাহানারার উপস্থিতিতে সমস্যা না থাকলেও অন্যান্য কাজের লোকেরা আশেপাশে আছে, তাই এই মুহূর্তে এসব কথা বলার উপযুক্ত সময় ও পরিবেশ এটা নয় ভেবে আর এই প্রসঙ্গে কেউ কিছু বলে না। তানিয়া আরও বলে, তুমি তোমার বরের জন্য নাস্তা বানাও, আমি যাই দেখি মিম মিশকাত স্কুলের জন্য তৈরি হয়েছে কিনা। আচমকাই মিম মিশকাতের কথা শুনতে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে চিত্রলেখার। নিজের ভাই বোনদের কথা মনে হয়। এতদিন তো সে নিজেই ভাই বোনগুলোর সকল বিষয়ের খেয়াল রেখেছে, আজ থেকে তো সে আর নেই ওদের সবকিছু খেয়াল রাখতে। ভাবতেই বুকের ভেতরটা হাহাকার করে ওঠে তার, বিশেষ করে চারুর জন্যে। চারুটা এমনিতেই বড়দের মতো ভাব নেয়, ফটর ফটর কথা বলে, পাকামোও করে বেড়ায়, কিন্তু নিজের যে কোনো কাজের সময় তার বড় বোনের সহায়তা চায়। বড় বোনকে ছাড়া কোনো কাজই করতে পারে না সে। চিত্রলেখা তাড়া না দিলে স্কুলের জন্য তৈরি হতে মন চায় না চারুর, কোনো কাজও করতে ইচ্ছা হয় না। অথচ আজ থেকে চারুকে নিজের সব কাজ একাই করতে হবে। আবার ক্ষেত্র বিশেষে লিখন চয়নের দিকেও খেয়াল রাখতে হবে। তার আচমকা চলে আসায় চারুটা বুঝি হুট করে বড় হয়ে যাবে, কিন্তু চিত্রলেখা কখনো চায়নি চারুটা তার মতো করে দায়িত্বের জাতাকলে পড়ে বড় হয়ে যাক। অথচ চিত্রলেখা না চাইলেও এমনটাই হবে। তানিয়া কিচেন থেকে বেরিয়ে যেতে নিলে চিত্রলেখা বাধা দিয়ে বলে, আমি আসি আপনার সাথে। ওদের সঙ্গে তো আমার এখনো দেখা হলো না। নাস্তার টেবিলে দেখা হবে, এখন যা করছিলে করো। রনক চলে আসবে যে কোনো সময়, আগে বর পড়াই সব। তানিয়া কিচেন থেকে বেরিয়ে ছেলে মেয়েদের ঘরে যাবার জন্য উপরে যেতে নিলেই রৌনকের আগমন ঘটে। দেবরকে দেখে দাঁড়িয়ে পড়ে তানিয়া। দেবরের লেগ পুল করতে বলে, তোমার তো কপাল খুলে গেল রনক। হঠাৎ এই কথা বলছো যে ভাবি? বউ সকাল সকাল চা বানাচ্ছে দেখে এলাম। চন্দ্র কোথায়? কিচেনে তোমার জন্য নাস্তা বানাচ্ছে। আইসি, তাহলে তো গিয়ে দেখে আসতে হচ্ছে কি বানানো হচ্ছে আমার জন্য। যাও গিয়ে দেখে আসো, পরম সৌভাগ্য তোমার। চিত্রলেখা রৌনকের জন্য লেবু শরবত বানাতে ব্যস্ত। সন্তর্পণে কিচেনে প্রবেশ করে রৌনক যেন বহু টের না পায়। তাকে দেখে জাহানারা কিছু বলার জন্য মুখ খুলতে নিলে রৌনক আগেই ইশারা করে যেন কেউ কোনো কথা না বলে। ইশারা করে সবাইকে বেরিয়ে যেতে। চিত্রলেখাকে বুঝতে না দিয়ে বেরিয়ে যায় জাহানারা। তার সঙ্গে অন্য দুজন কাজের লোকও বেরিয়ে যায় ইশারায়। আচমকা এগিয়ে এসে চিত্রলেখাকে পেছন থেকে জড়িয়ে ধরে রৌনক। এক মুহূর্তের জন্যে ঘাবড়ে যায় চিত্রলেখা, কিন্তু তৎক্ষণাৎই আবার সামলে নেয় নিজেকে। রৌনক মুখ বাড়িয়ে চিত্রলেখার কাঁধের উপর রেখে জিজ্ঞাসা করে, কি করা হচ্ছে এত মনোযোগ দিয়ে? ঘাবড়ে গিয়ে এক মুহূর্তের জন্য চুপ করে রয় চিত্রলেখা। রৌনক জিজ্ঞাসা করে, ভয় পেয়েছো বুঝি? ভয় পাবো না? এভাবে জড়িয়ে ধরে কেউ? আমি তো ভাবলাম কে না কে। চিত্রলেখাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চিবুক স্পর্শ করে মুখটা উপরে তুলে রৌনক বলে, কার এত বড় সাহস আমার বউকে জড়িয়ে ধরে, তাও আবার আমার বর্তমানে?
কার ঘাড়ে কয়টা মাথা আছে শুনি? দুনিয়া থেকে গায়েব করে দিব না? চিত্রলেখা চুপ করে রয়। রৌনক তাকে নিজের দিকে ঘুরিয়ে নেয়ায় ঘরমাক্ত রৌনককে দেখে চিত্রলেখার মুখে আর কথা কুলায় না। রৌনকের কপাল জুড়ে থাকা ঘাম যেন তার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চিত্রলেখা নিজের অজান্তেই তার ওড়না আঁচল টেনে রৌনকের কপাল জুড়ে থাকা ঘাম মুছে দেয়। রৌনক চিত্রলেখাকে চমকে দিয়ে তার গালে একটা চুমু খায়। এতে চিত্রলেখার গাল লাল হলো, চোখে লজ্জার বাহার নেমে এলো। লজ্জায় লজ্জাবতী গাছের মতো নুইয়ে আসতে চাইলো যেন বেচারি। নাস্তার টেবিলে বাড়ির অন্য সবার সাথে দেখা হয়েছে চিত্রলেখার। মিম মিশকাতের আগ্রহের শেষ নেই চিত্রলেখাকে নিয়ে। রৌনককে ওর ছোট পাপা বলে ডাকে, তাই চিত্রলেখাকে কি বলে ডাকবে সেটা নিয়ে আগ্রহের শেষ নেই দুজনার। রৌনক বলেছে ওর যা ইচ্ছা ডাকতে চায় ডাকতে পারে। দুজনেই সিদ্ধান্ত নিয়েছে মিমি বলে ডাকবে চিত্রলেখাকে। রাদিনের সঙ্গেও কুশল বিনিময় হয়েছে চিত্রলেখার, কিন্তু একদম দিলারা জামানি কোনো কথা বলেননি। নাস্তার টেবিলে চিত্রলেখার হাতে বানানো চা খেয়ে সবাই প্রশংসা করছে। রৌনক পরপর 2 কাপ চা খেয়েছে। এমনকি নাস্তার পর উপরে যাবার সময় জাহানারাকে বলে গেছে কাউকে দিয়ে আরেক কাপ চা উপরে পাঠিয়ে দিতে। তার বইয়ের হাতে বানানো চা বলে কথা, 1 কাপ খেয়ে পোষায় না। নিজের ঘরে এসে তৈরি হয়ে নেয় রৌনক। চেঞ্জিং রুম থেকে টাই হাতে বেরিয়ে এসে চিত্রলেখার মুখোমুখি দাঁড়ায় সে। টাইটা বাড়িয়ে দিয়ে জিজ্ঞাসা করে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।